আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দণ্ডিত ২৫ জুলাই যোদ্ধাকে ক্ষমা করল আমিরাত। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন, বাতিল ১০। ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা। হাত পাখার বাতাসে জট পাকছে আসন সমঝোতায়। বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান। এবার যাচ্ছি পুরো খবরে। সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার আমিরাত দূতাবাস। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আমিরাতের প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন। ওই বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেফতার ও বিচার করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে দণ্ডিতদের ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিল। আমিরাত দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশি সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও পরিচায়ক। এর আগে সংযুক্ত আরব আমিরাতে বিরল এক প্রতিবাদে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে দিনভর শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় কমিশন। ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, এদিন আপিল শুনানির তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন। এদিন ৭০টি আপিল শুনানির উপরে ৫৭ জনের আবেদন মঞ্জুর করা হয়। এছাড়া প্রার্থিতা বাতিল বা না মঞ্জুর করা হয়েছে ১০ জনের এবং স্থগিত বা মুলতবি রাখা হয় ৩টি আবেদন। শুনানি শেষে ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় তথ্য ও সঠিক কাগজপত্র উপস্থাপন করতে পারায় ৫৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা তথ্যে বড় ধরনের গরমিল থাকায় ১০ জনের আপিল নামঞ্জুর করা হয়। ৩টি আবেদনের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার এ বিষয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী ৩টি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ ২০২৬ সালের হজযাত্রীদের প্রি হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পেরিয়ে গেছে। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আপিল শুনানিও। অথচ নির্বাচনের দিন ঘনিয়ে এলেও এখনো কাটেনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতার জট। কোন দল কতটি আসনে লড়বে তা নিয়ে এখনো এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। জোট সংশ্লিষ্টরা বলছেন, আসন ভাগাভাগির এই সমীকরণে মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অতিরিক্ত আসন পাওয়ার চাপের কারণেই সমঝোতা শেষ পর্যায়ে এসে থমকে গেছে। আসন সমঝোতার জোটে থাকা শরিক একটি রাজনৈতিক দলের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন জোটের আলোচনায় জট পাকিয়ে আসন সমঝোতার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। দলটিকে জোটের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শক্তি হিসেবে সম্মান দেয়া হচ্ছে, কিন্তু তাদের চাহিদা আরও বেশি। অথচ সংসদে তাদের কখনোই প্রতিনিধিত্ব ছিল না। একক নির্বাচনে ভোট পাওয়ার ক্ষেত্রেও দলটির শতাংশের হার বেশ নাজুক। আসন শুধু চাইলেই হবে না, জোটবদ্ধ হয়ে সরকার গঠন করতে হলে জয়ের কোনো বিকল্প নেই। তাই জয়ের সমীকরণ মাথায় রেখে ইসলামী আন্দোলনকে আসন সমঝোতার ক্ষেত্রে তাদের হাত পাখার
অযৌক্তিক বাতাস কমাতে হবে। তবে আসন সমঝোতা প্রক্রিয়া ও 11 দলের মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালনকারী শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের একক প্রার্থী ঘোষণার যে পরিকল্পনা ছিল তা আপাতত হচ্ছে না। তবে বিষয়টি কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। জামায়াতে ইসলামীর আমির উমরা পালন শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন। শিগগিরই ঘটা করে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হবে। জামায়াতে ইসলামীর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জোটভুক্ত দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলভিত্তিক আলাদা আলাদা বৈঠক চলছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই আসন সমঝোতার বিষয়টি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করছেন তারা। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা নিয়ে ভারতের দেওয়া মন্তব্য জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারতের এই বক্তব্য অযৌক্তিক। একই সঙ্গে এটিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদ ও ঢাকার সম্পর্ক একটি সার্বভৌম বিষয়, যেখানে কোনো তৃতীয় পক্ষের সম্মতির প্রয়োজন নেই। ভারতের এই মন্তব্য আসে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়ালের শুক্রবার এক সংবাদ ব্রিফিং এর পর। সেখানে তিনি বলেন, JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান আলোচনা নয়াদিল্লি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। এই মন্তব্যের আগেই পাকিস্তান এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু ও বাংলাদেশ এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে JF-17 ক্রয় ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। নিজেদের এই অনড় অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি লিখে ICC-কে জানিয়ে দেওয়ার পর এবার দৃশ্যপটে হাজির পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের জিও টিভির এক খবরে বলা হয়েছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ দেখিয়েছে PCB। পাকিস্তানের জিও বলেছে, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে পাকিস্তানের মাঠগুলো প্রস্তুত ও পুরোপুরি সজ্জিত। শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বিকল্প হিসেবে পাকিস্তান এগিয়ে আসতে পারে। PCB মনে করে, সাম্প্রতিক বছরগুলোতে তারা বেশ সফলতার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ও নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব আয়োজন করে সবার আস্থা অর্জন করেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।